আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান প্রিন্স। এই ভিডিওতে আমরা আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ সি প্রোগ্রামের কিছু কোড লাইভ প্র্যাকটিস করব। এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন খাতায় কোডগুলো লিখি তখন অনেক সময় আমরা ভুল লিখি, যা আসলে সরাসরি আউটপুট না দেখার কারণে ধরতে পারি না, অথবা আমরা অনেক সময় কোড মুখস্থ করে ফেলি। তো লাইভ আউটপুট দেখার মাধ্যমে বা লাইভ প্র্যাকটিস করার মাধ্যমে আমরা অনেকাংশেই এই ভুলগুলো কাটিয়ে উঠতে পারবো, বুঝতে পারবো খুব সহজে। তো আমরা জানি যে সি প্রোগ্রাম সি কোড লেখার জন্য আমাদের কম্পাইলার বা ইন্টারপ্রিটার লাগবে। আমি কোড ব্লকস নামে একটা কম্পাইলার ইনস্টল করে নিয়েছি। আমি এক বেসিক কিছু কোড প্র্যাকটিস করব এবং সমাধান দেখাবো, সাথে একেবারে জিরো থেকে আলোচনা করব। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো একটা কম্পাইলার ওপেন করি একেবারে জিরো, একেবারে আমাদের একটা ব্ল্যাঙ্ক স্পেস দেয়, একেবারে ব্ল্যাঙ্ক, টোটালি খালি। তো প্রথমত যদি একেবারে শুরু থেকে আলোচনা করি, আমাদের আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামের একেবারে অধিকাংশই প্রশ্ন না, মানে 100-র মধ্যে অ্যারাউন্ড 100%ই প্রশ্ন এরকম থাকে যে আমাদের হয়তো বা স্ক্রিনে কোনো তথ্য প্রদর্শন করতে হয়, অথবা ইউজারের কাছ থেকে কোনো ইনফরমেশন নেয়ার পর ওইটাকে মডিফাই করে আবার স্ক্রিনে প্রদর্শন করতে হয়। অর্থাৎ আমরা দুইটা ফাংশন খুব বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে প্রিন্ট এফ ফাংশন, স্ক্যান এফ ফাংশন। এখন সি প্রোগ্রামের মধ্যে এই ফাংশনগুলোকে বলা হয় বিল্ট ইন ফাংশন, মানে এটা আমরা আবিষ্কার করিনি, এটা অলরেডি সি প্রোগ্রামে আবিষ্কার করা আছে বা ডেভেলপারও তৈরি করে রাখছে। আমরা যখন আমাদের ফাইলে ব্যবহার করতে চাই তো ওইটা ইনক্লুড করতে হয়। তো আমরা যখন একটা কম্পাইলার ওপেন করি একেবারে শুরুতে কিছুই থাকে না, তো আমরা ইনক্লুড করার জন্য প্রথমত ওই লাইব্রেরি ফাংশনটা ইনক্লুড করবো। ইনক্লুডের জন্য আমাদের হ্যাশ লিখতে হয়, তারপর ইনক্লুড, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট stdio.h। তারপরে হচ্ছে আমাদের সি প্রোগ্রামের সকল কোডগুলোকে মেইন ফাংশনের মধ্যে লিখতে হয়। তো মেইন ফাংশন তৈরি করার জন্য আমাদের প্রথমে মেইন কিওয়ার্ডটা লিখতে হয়, শব্দটা লিখতে হয়, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেটের জোড়া থাকে, তারপরে ফাংশনের ব্লক। এইখানে যদি আমি ব্যাখ্যা করি, তো প্রথমত আমাদের হ্যাশ লিখতে হয়েছে কেন, এটা রুলস। সি প্রোগ্রামের মধ্যে কোনো যদি লাইব্রেরি ফাংশন আমরা অ্যাড করি তাহলে প্রথমত আমাদের এটা ইনক্লুড করতে হয়, হ্যাশ সিম্বল দিতে হবে, ইনক্লুড শব্দটা লিখতে হবে, গ্রেটার দেন লেস দেন সিম্বলের মধ্যে আমরা প্রথম তিনটা শব্দ, এটার অনেক সময় পূর্ণরূপগুলো পরীক্ষায় আসে, স্ট্যান্ডার্ড, এই যে শেষে দুইটা অক্ষর হচ্ছে আসলে কি কাজ করবে, কি অ্যাড করতেছে, ইনপুট আউটপুট হেডার ফাইলগুলো। এটা হেডার বলা হয়েছে কেন, এটা হেডে পুরো প্রথমে আমরা এগুলো হেডে ইনক্লুড করি, এগুলোর ওপর ভিত্তি করে আমাদের নিচে ফাংশনগুলো কাজ করে। ফর এক্সাম্পল, এখন আমি যদি এটা সেভ করি এবং কিছু প্রিন্ট করি, এটা আমি সেভ করি হচ্ছে সি কোডস এইচএসসি। তো এখন আমি যদি স্ক্রিনে প্রদর্শন করতে চাই, ফর এক্সাম্পল আমি আমার নামটা প্রদর্শন করব, তো আমাদের প্রিন্ট এফ ফাংশনটা লিখতে হবে, PRI অ্যান্ড প্রিন্ট এফ। তো যখন আমরা কোনো প্রিন্ট এফ ফাংশনের মধ্যে কোনো টেক্সচুয়াল মানে অ্যালফাবেটিক ক্যারেক্টার লিখি তখন আমাদের ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। তো আমি PRINC প্রিন্স লিখলাম এবং এখন আমি দেখি আসলে আউটপুট কি দেখায় কিনা, এটাই দেখায় কিনা। তো এটা কমান্ড প্রম্পটে দেখাবে, সিএমডিতে রান হচ্ছে, এই যে দেখা যাচ্ছে যে আমাদের এই যে রান হয়েছে এবং দেখাচ্ছে আউটপুট। তো আমি এটুকুর মধ্যে যদি প্রথমত ব্যাখ্যা করি যে আমরা পরীক্ষার খাতায় যখন লিখি তখন কিছু ভুল করে ফেলি। প্রথমত আমরা এইটুকু পর্যন্ত মনে হয় ঠিকঠাকই লিখি, তারপরে অনেক সময় আমরা এই যে সেমিক্লোন দিতে ভুলে যাই। তো আমরা যদি সেমিক্লোন না দিই তাহলে যদি রান করতাম তাহলে কি হইতো, এই যে এরর দেখাচ্ছে মানে কি, সি প্রোগ্রামের মধ্যে যখন কোনো স্টেটমেন্ট শেষ ওইটা শেষে সেমিক্লোন দিতে হয়। তো এখানে সেমিক্লোন না দেওয়ার কারণে সি প্রোগ্রাম বা এই কম্পাইলার ভাবতেছে কি আরও কিছু হয়তো বা আছে, কিন্তু আমরা তো কিছু লিখি নাই, মানে এখানে আমরা সমাপ্তি চাচ্ছি, তাই এটা সেমিক্লোন দিতে হবে। আদারওয়াইজ এখানে এরর দেখাচ্ছে মানে আরও কিছু আছে যেটা এখনো শেষ হচ্ছে না বা শেষ বাকি আছে, এগুলো এখনো লেখা হয় নাই। তো আমরা যদি শেষ করতে চাই কোনো স্টেটমেন্ট বা কোনো লাইন শেষ হলে শেষে সেমিক্লোন দিতে হবে। তারপর হচ্ছে আমরা অনেক সময় কোনো লেখা ইনভার্টেড কমার মধ্যে লিখি না, তো ইনভার্টেড কমা যদি না দিতাম তাহলে কি হইতো। তো আমি ইনভার্টেড কমা মুছে ফেলছি, এখন আমি আবার রান করি, দেখি কি করে। এই যে আবার এরর দেখাচ্ছে, এটা হচ্ছে বুঝতেছেন আসলে কি এটা, এই যে প্রিন্স যে আমি লিখলাম শব্দগুচ্ছ বা ওই ওয়ার্ডটা, এটা আসলে কি, এটা কি একটা ভ্যারিয়েবল, এটা কি কোনো টেক্সট না কি এটা। তো সি প্রোগ্রামকে বোঝা আর কি, প্রিন্ট এফের মধ্যে যদি আমরা কোনো অ্যালফাবেটিক ক্যারেক্টার লিখি ওগুলো ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। সিঙ্গেল কোটেশন দিলে আবার হবে না, আমি যদি সিঙ্গেল কোটেশন দিই, ফর এক্সাম্পল এই যে সিঙ্গেল কোটেশন দিলাম, এখন যদি আমি এটা প্রিন্ট করি তো এখানে কোনো এরর দেখাচ্ছে না এবং আমাদের যে কমান্ড প্রম্পটে যে এমটি হয়ে রয়েছে। তো আমরা কি করব, এখানে যদি আমরা কোনো অ্যালফাবেটিক ক্যারেক্টার লিখি মানে এবিসিডি লিখি তাহলে অবশ্যই এই যে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, মানে ডাবল কমার মধ্যে রাখতে হবে। এখন যদি আমি আবার রান করি
তো আশা করি এটা ঠিকঠাক মতো রান করবে। আচ্ছা, ক্লিক মনে হয় নাই, এই যে এখন দেখাচ্ছে। একটু সময় নিচ্ছে, আমার ওই কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশনের উপর দ্রুত রান হয়, আস্তে রান হয়, ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা মূল প্রশ্ন সমাধান করি। তো ফর এক্সাম্পল আমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে একটা সংখ্যা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা তার নির্ণয় করার সি প্রোগ্রাম কোড। তো এটা আমরা সমাধান করি। তো একটা সংখ্যা ওইটা অবশ্যই আমরা কোনো চলকে রাখবো, তারপর তুলনা করব। তো সি প্রোগ্রামের মধ্যে ভ্যারিয়েবল বা চলক তৈরি করার আগে আমাদের ওইটার টাইপটা ডিফাইন করতে হয়, যে এটা কোন ধরনের চলক হবে। তো আমরা জানি যে সংখ্যা একটা সংখ্যাই হবে, এটা একটা ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা হবে। তো ইন্ট লিখলাম, তারপর আমরা চলকের নাম লিখি। ফর এক্সাম্পল আমি ওই নাম্বারটা এতে রাখবো। এখন আমরা জানি না সংখ্যাটা কি, এটা আমরা ইউজারের কাছ থেকে নিব। তাই আমরা আপাতত এ ডিফাইন ভ্যারিয়েবলটা তৈরি করছি, কিন্তু এর মধ্যে কোনো মান রাখিনি। আমি চাইলে এখানে এর মধ্যে প্রাথমিক অবস্থায় মানটা 0 ধরতে পারতাম, কিন্তু আমি এটা ধরলাম না, এটা এমনি রাখলাম। তারপরে ইউজারের কাছ থেকে আমি তথ্য নিব হচ্ছে একটা নাম্বার। তো ইউজারকে তো আগে জানাতে হবে যে আমি একটা নাম্বার চাচ্ছি। তো আমরা একটা মেসেজ স্ক্রিনে প্রদর্শন করব যে প্রিন্ট এফ এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার। তো দিলাম। এখন আমরা জানি যে এই প্রিন্ট এফ এর মাধ্যমে কি হবে, স্ক্রিনের মধ্যে প্রদর্শন হবে যে একটা নাম্বার দিন। তো ইউজার যখন নাম্বারটা দিবে এটা তো আমাদের ক্যাচ করতে হবে। তো আমরা ইউজারের কাছ থেকে নাম্বারটা নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করি, স্ক্যানএফ। তো আমি দেখতে পাচ্ছি যে, বা তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিবোর্ডে লেখার সাথে সাথে আমাকে সাজেশন দিচ্ছে। তো আমার অনেকাংশে ভুল হওয়ার চান্স কম, কারণ আমি কিবোর্ডে সাজেশন পাচ্ছি এবং সাথে সাথে লাইভ আউটপুটও দেখতে পাচ্ছি। খাতার মধ্যে আমরা যখন করি তখন আমরা এই সাজেশনগুলো পাই না বা হেল্প পাই না। তাই আমি রিকমেন্ড করবো মোবাইল, কম্পিউটার বা হোয়াট এভার ইজ ইউর ডিভাইস, কিছু একটা কম্পাইলার প্লে স্টোর থেকে ইনস্টল করে একটু, বা এই যে ডেস্কটপের মধ্যে কোনো যে কোনো একটা কম্পাইলার ইনস্টল করে কয়েকবার প্র্যাকটিস করতে, তাহলে অনেকাংশেই খাতার মতো কমন মিস্টেকগুলো হবে না। বড় ভুল হওয়ার চান্স থাকতে পারে, কিন্তু ছোট ভুলগুলো হবে না। তো স্ক্যানএফ ফাংশন সম্পর্কে যদি বলি, যে আমরা যখন কোনো ইউজারের কাছ থেকে কোনো মান বা কোনো তথ্য সংগ্রহ করি, আমাদের এটার মধ্যে আগে বলতে হয় এটা আমার দুইটা অংশ আছে, এখানে একটা অংশ, এখানে একটা অংশ। তো প্রথম অংশে আমাদের জানাই দিতে হয় যে আমরা কোন ধরনের তথ্য নিব। তো আমরা একটা সংখ্যা নিব, আর স্ক্যানএফ ফাংশনের মধ্যে যদি আমরা সংখ্যা নিই, এটাকে আমরা ডেসিমাল মানে ডি দ্বারা ডিফাইন করি, এবং এটার আগে একটা পার্সেন্টেজ সিম্বল দিতে হয়, পার্সেন্টেজ। এটা তুমি যে কোনো লেখকের বই ফলো করো না কেন, এই সমস্ত তথ্য আছে যে স্ক্যানএফ এর মধ্যে। আমরা যখন স্ক্যানএফ প্রিন্টএফ ফাংশন সম্পর্কে বিস্তারিত বইতে আছে, আমি জাস্ট তোমাকে আংশিক করে ব্যাখ্যা করলাম। তো স্ক্যানএফ ফাংশনের মধ্যে এখানে ডি দিলাম কেন, আমরা ইউজারের কাছ থেকে যে তথ্যটা নিব ওইটা একটা নাম্বার হবে, এই নাম্বারটাকে আমরা এখানে ডেসিমাল হিসেবে চিন্তা করি। আর ইউজার যেই নাম্বারটা দিবে এটা তো আমরা একটা চলকে ভাবছি রাখবো। এখন চলকটা কি হবে, এ, এবং এটা যেহেতু আগে থেকে তৈরি করা, তাই আমাদের এখানে একটা এন্ড সিম্বল দিতে হবে, এন্ড। তো এন্ড, এই যে এন্ড সিম্বল দিলাম। তো এখন আমি যদি আবার একটু ব্যাখ্যা করি, এখানে কি হলো, স্ক্যানএফ ফাংশনের মধ্যে এই যে দুইটা অংশ, প্রথম অংশের মধ্যে আমরা এই যে কমার আগের অংশটা থেকে ডিফাইন করে যাচ্ছে আমি ইউজারের কাছ থেকে যে তথ্যটা নিব এটা কি হবে, এটা ডেসিমাল হবে। যদি এটা টেক্সচুয়াল মানে এবিসিডি হইতো, তাহলে এখানে আমরা সি দিতাম মানে ক্যারেক্টার। তো এখানে ডি দিলাম কেন, ইউজারের কাছ থেকে যে তথ্যটা নিব ওইটা টাইপটা হবে ডেসিমাল বা নাম্বার। আর এখানে এ দিলাম কেন, কারণ আমরা ইউজারের কাছ থেকে যে তথ্যটা নিব মানে নাম্বারটা নিব, এটা আমরা এ নামক একটা চলকে রাখবো, যেটা আমরা অলরেডি আগে তৈরি করছিলাম। এবং এখানে এন্ড দিলাম কেন, এটা আগে থেকে তৈরি করা আছে তাই, এবং সে তথ্যটা দিলে আমরা এখানে সেট হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম যে ইউজার এই যে প্রথমে এটা স্ক্রিনের প্রদর্শন করবে না, স্ক্রিনের প্রদর্শন করবে এই যে প্রিন্ট এফ এন্টার এ নাম্বার। তো ইউজার নাম্বারটা দিল, তারপরে এটা আমরা প্রিন্ট এফে স্ক্রিনে প্রদর্শন হইলো যে একটা নাম্বার দিন। তো স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ওই নাম্বারটা সংগ্রহ করলাম। এখন আমরা কাজ করি, আমাদের মূল কাজ হচ্ছে একটা সংখ্যা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা এটা নির্ণয় করা, সি কোড। এখন ইন জেনারেল তোমার জানার কথা যে একটা সংখ্যা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, এটা আমরা কিভাবে জানি, ওই সংখ্যাটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এবং ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা জোড় সংখ্যা। এটা হচ্ছে তোমার এই কোড জানা ছাড়াও তোমার বেসিক ম্যাথমেটিক্যাল আর কি বলা হয় এটাকে, ইউনিভার্সাল রুলস, যে একটা সংখ্যাকে যখন আমরা 2 দ্বারা ভাগ করি ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা জোড় সংখ্যা। তাহলে আমরা শর্তটা চালাই ইফ। তো শর্তের জন্য আমরা ইফ ফাংশনটা ব্যবহার করি, ইফ। এখন আমরা তো তথ্য এই যে ভ্যারিয়েবলটাকে আমরা 2 দ্বারা ভাগ করব এবং ভাগশেষের সাথে তুলনা করব। তো আমরা এ, এখন সি প্রোগ্রামের মধ্যে ভাগশেষ পাওয়ার জন্য পার্সেন্টেজ সিম্বল ব্যবহার করা হয়। মানে তুমি যদি এখানে এই যে স্ল্যাশ দিতা তাহলে ভাগফল দিত, আমরা তো ভাগফল চাই না, আমরা চাই হচ্ছে ভাগশেষ।
তো ভাগশেষ পাওয়ার জন্য আমরা এই যে পার্সেন্টেজ দিব 2। তো একে 2 দ্বারা ভাগ করা হবে এবং ভাগশেষটা আমরা পাবো এই যে এটাকে বলা হয় পার্সেন্টেজ, বা সি প্রোগ্রামে এটাকে বলা হয় মড বা মডিউল। তো একে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয়, এখন এখানে 2টা সমান সমান কেন দেওয়া হলো? যখন আমরা একটা সমান সমান দেই তার মানে ওইটার মধ্যে আমরা মান রাখি। আমরা তো মান রাখতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি যে ভাই এটার ভাগশেষ যা হবে যদি এটার সাথে মিলে তাহলে এটা জোড় সংখ্যা। তো তুলনা করার জন্য 2টা সমান সমান বা 3টা সমান সমান দেওয়া হয়। তো আমরা এখানে ইফ ফাংশনের মধ্যে এটা হচ্ছে কন্ডিশন আর এখানে হচ্ছে ব্লক, এর মধ্যে আমরা মূল কাজটা লিখি। যদি এটা সত্য হয় তাহলে কি হবে? যদি এ কে 2 দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা জোড় সংখ্যা। তাহলে আমরা স্ক্রিনে প্রদর্শন করব প্রিন্ট এফ, এটা হচ্ছে ইভেন নাম্বার, ইভেন বা জোড় সংখ্যা, ইভেন নাম্বার। তারপরে সেমিকোলন দিয়ে শেষ করি স্টেটমেন্টটা। তারপরে এলস, অন্যথায় কি হবে? এটা অড নাম্বার। তো প্রিন্ট এফ হচ্ছে অড নাম্বার, অড মানে বিজোড়, অড নাম্বার। তো আমি আশা করি যে আমার সি প্রোগ্রামের কোডটা ঠিকঠাক আছে। তো এখন আমি একটু রান করি, রান করলাম, এক্সিকিউট হচ্ছে। হ্যাঁ, এন্টারের নাম্বার। তো আমি জানি যে 10 একটা জোড় সংখ্যা, দেখি 10 দেওয়ার পর কি আসে। হ্যাঁ, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যাই দেখাচ্ছে। এখন আমি একটা বিজোড় সংখ্যা দিয়ে দেখি আসলে আউটপুট কি বিজোড় সংখ্যায় দেখায় কিনা। ফর এক্সাম্পল আমি জানি যে 7 একটা বিজোড় সংখ্যা, 7 দিলাম, দেখি হ্যাঁ অড নাম্বার। তার মানে আমাদের এই সি কোডটা আমরা যা লিখলাম আউটপুট ঠিকঠাক দেখাচ্ছে। এখন আমি একেবারে 0 থেকে আবার একটু রিক্যাপ করি প্রথম লাইন থেকে। এই লাইনটা দেওয়ার প্রয়োজন হলো কেন? এই যে হ্যাশ ইনক্লুড, এই লাইনটা লিখলাম কেন? আমরা সি প্রোগ্রামের মধ্যে 2টা ফাংশন ব্যবহার করছি, যে প্রিন্ট এফ, স্ক্যানএফ। এই 2টা ফাংশন আমরা আবিষ্কার করি না, এটা সি প্রোগ্রামে অলরেডি অ্যাভেলেবেল। এটাকে বলা হয় লাইব্রেরি ফাংশন বা বিল্ট ইন ফাংশন। তো যদি কোনো বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন আমরা আমাদের ফাইলে ব্যবহার করতে চাই, আমাদের প্রথমে এটা অন্তর্ভুক্ত করে নিতে হয় এবং এটাকে এই যে হ্যাশ ইনক্লুড শব্দের অর্থ অন্তর্ভুক্ত, এবং এটার আগে হ্যাশ দেওয়া মানে হচ্ছে এটা লাইব্রেরি ফাংশন হবে। এবং এই গ্রেটার দেন লেস দেন সিম্বলের মধ্যে আমরা ওই ফাংশনের পরিচয়টা, এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, শেষে 2টা দ্বারা বোঝা যায় আসলে এটা কি ফাংশনটার পরিচয়। ইনপুট আউটপুট মানে ইনপুটের জন্য আমরা নিচ্ছি হচ্ছে যে স্ক্যানএফ, আর আউটপুটের জন্য প্রিন্টএফ। এখন এটাকে ডট এইচ মানে এটা হেডার ফাইল। আমরা যদি হেডার মানে কি একেবারে শুরু বা শিরোনাম, এটা যদি আমরা এখানে না অ্যাড করে শেষের দিকে অ্যাড করি তাহলে কি হবে? যদি ইনকেস আমরা এখন রান করি কি হবে দেখি। হ্যাঁ, তারপরেও কাজ করতেছে, কিন্তু হেডার ফাইল শুরুর দিকে থাকার কথা। 40 ইভেন নাম্বার। আচ্ছা, তো শুরু বা শেষ হোয়াট এভার আমরা দেখতে পেলাম যে কাজ করে, কিন্তু ডট এইচ মানে হচ্ছে হেডার ফাইল, এটা শুরুর দিকে থাকা, মানে প্রথমে এটা ডিফাইন করতে হয়। তো আমরা শুরু বা শেষ যেখানে দিই না কেন এটা কাজ করবে, কিন্তু এটা বাই নেচার বা অধিকাংশ আমরা বইয়ের মধ্যে দেখি এটা উপরেই থাকে, বা কোনো ফাইলের মূল একেবারে সবকিছু লেখা শুরুতে থাকে। তারপর এখানে মেইন লেখা হয়েছে কেন? আমাদের সি প্রোগ্রামের কোডগুলো একটা মেইন ফাংশনের মধ্যে লিখতে হয়। এই মেইন ফাংশন যদি না লিখতাম তাহলে এগুলো কিছুই কাজ করতো না। ফর এক্সাম্পল আমি যদি এই ফাংশনটা কেটে দিই, এটা যদি কেটে দিই তাহলে কি হবে দেখি। এই যে কাজ করতেছে না। প্রথমত হচ্ছে এগুলো কোনো কিছু কাজ করবে না। ফর এক্সাম্পল আমি এগুলো সম্পূর্ণ একটু আবার কেটে দিই। তো আমি যদি এইভাবে ভাবি যাচ্ছে আমি শুধু জাস্ট স্ক্রিনে আমার নামটি প্রদর্শন করতে চাচ্ছি, তাহলে কি প্রদর্শন করবে? PRIN, প্রিন্ট এফ। আচ্ছা, বাংলাদেশ লিখি। তো এখন দেখি, তো এখন দেখি না, তারপরে হচ্ছে না। এটা হচ্ছে অনেকাংশে একটা বেসিক রুলস বা সি প্রোগ্রামের বাইরে একটা ফরম্যাট বা প্যাটার্ন, যে একটা মেইন ফাংশনের মধ্যে বাকি সব কিছু হয়। তো আমাদের প্রথম সব প্রশ্নটা ছিল এরকম যে একটা সংখ্যা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, এটা নির্ণয়ের সি প্রোগ্রাম কোড। তো আমরা এই যে এটার সমাধান দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে 3টা সংখ্যার মধ্যে, বা আমাদের প্রশ্নের মধ্যে দেখা যায় যে 3জন পরীক্ষার নাম্বার বা একজন ব্যক্তি 3টা পরীক্ষা এরকম পাইছে, তো কোনটাতে বেশি পাইছে, অর্থাৎ 3টে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের সি কোড, সি প্রোগ্রামের কোডটা। তো আমি একেবারে কেটে ফেলে আবার সম্পূর্ণ। এই পর্যন্ত আমাদের লাগবেই, যে কোনো সি প্রোগ্রামের মধ্যে একটা আমাদের ইনপুট আউটপুটটা আমরা ব্যবহার করি এবং মেইন ফাংশন লাগবেই।
এখন আমরা বুঝতে পারলাম যে আমরা তিনটা চলক নিয়ে কাজ করবো, অর্থাৎ আমি এখানে নিলাম, আমি চাইলে লিখতে পারতাম নাম্বার 1, নাম 1 বা ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার ইত্যাদিতে। চলকের ক্ষেত্রে কিছু রুলস আছে। আমরা এই সি প্রোগ্রাম অধ্যায়ের একেবারে শুরুর দিকে চলকের নামকরণে একটা গুরুত্বপূর্ণ খ নাম্বার প্রশ্ন থাকে, বা গ ঘ ইভেন ওই প্রশ্ন থেকে বানানো হয় যে চলকের নামকরণ দিয়েই এই যে বৈশিষ্ট্য, একটা চলকের কি কি নাম হইতে পারে, কি কি নাম দেয়া যাবে না ইত্যাদি ইত্যাদি। তো আমরা একটা চলকের একটা ক্যারেক্টারদের নাম সেট করতে পারি, প্রথম এ, তারপরে বি, তারপর হচ্ছে সি। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তিনটা সংখ্যা ইউজারের কাছ থেকে নিব, যে সংখ্যাটা বড় ওইটা আবার প্রদর্শন করব। তো দেখি, তো এবিসি। এখন ইউজারকে আগে জানাতে হবে যে আমাদের তিনটা নাম্বার লাগবে বা আপনি তিনটা নাম্বার দিন। তো প্রিন্ট এফ, তো আমি বললাম যে এন্টার 3 নাম্বারস। আমরা বিভিন্নভাবে এটা লিখতে পারি, জাস্ট ইউজারকে বুঝাইতে হবে যে সেজন্য তিনটা নাম্বারই দেয়, অন্য কিছু যেন না দেয়। তো এটা স্ক্রিনে প্রদর্শন হবে। তারপর আমরা তিনটা নাম্বার তো ইউজার যখন দিবে আমরা এই চলকগুলোর মধ্যে রাখতে চাচ্ছি, তো স্ক্যানএফ এর মাধ্যমে আমরা এগুলো রিসিভ করব। স্ক্যানএফ, হ্যাঁ, স্ক্যানএফ এর মাধ্যমে। এখন আমরা যেহেতু তিনটা জিনিস আমরা চাইলে একবার করে নিতে পারবো, অথবা ওয়ান শটে তিনটা নাম্বার নিতে পারবো। ফর এক্সাম্পল আমি দুইটাই করে দেখাই। আমরা তিনটা নাম্বার নিব। এর আগের এক্সাম্পল আমরা একটা সংখ্যা নিয়েই কাজ করছিলাম, তাই তখন একটা পার্সেন্ট ডি নিতে হয়েছে, এখন আমাদের তিনটে নিতে হবে, তাই একটা ডি, তারপরে হচ্ছে আবার আরেকটা, দুইটা, তিনটা। এখন তিনটা নেওয়া হইলো কেন? আমরা তিনটা চলক নিয়ে কাজ করব, বা তিনটা তথ্য আমরা নিব এবং তিনটাই নাম্বার হবে, তাই এখানে ডি দেওয়া হয়েছে, ডেসিমেল ডেসিমেল ডেসিমেল। এবং চলকগুলা মান আমরা রিসিভ করব এবং এগুলো এখানে অ্যাসাইন করে দিব, তাই এখানে অ্যান্ড সিম্বল দিতে হবে। অ্যান্ড কোথায়? অ্যান্ড এ, তারপর হচ্ছে অ্যান্ড বি, তারপর হচ্ছে অ্যান্ড সি। তার মানে ইউজার কি করবে? তিনটা নাম্বার দিবে, প্রথমটা এতে সেভ হবে, পরেরটা বি, পরেরটা সি। যেহেতু এখন আমরা নাম্বারটা পাই গেছি, বা আমরা এটা প্রদর্শন করার পর ইউজার চাইলে নাম্বার দিতে পারবে। এখন আমরা তুলনা করি, তো ইফ ফাংশন আবার লিখলাম ইফ। তো প্রথমটা আমরা তুলনা করব যে এ কি বি এর চেয়ে বড়, অ্যান্ড হয়ে গেল, অ্যান্ড এ কি সি এর চেয়ে বড়। মানে প্রথমে আমরা দেখলাম কি এ কি বি এর চেয়ে বড়, এ কি সি এর চেয়ে বড়। তার মানে যদি এ আসলে বি এবং সি থেকে বড় হয় তাহলে এ বড় সংখ্যা। প্রিন্টএফ এ ইজ দ্য, মানে যদি এ ইজ দ্য, এ না মানে ফার্স্ট নাম্বার, তাই না? এন্টার 3 নাম্বারসের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তো এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার দিয়ে দিলাম। এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। অথবা আমরা ইউজারের কাছ থেকে যে প্রথম নাম্বারটা নিয়েছে, ফার্স্ট নাম্বার ওয়াজ দ্য লার্জেস্ট নাম্বার, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে দেওয়া যাবে। আমরা প্রথমটা তুলনা করছি, তারপরে ইফ প্রথমটা গেল, তারপর হচ্ছে এলসিফ। এলসিফ মানে হচ্ছে দ্বিতীয়টার সাথে তুলনা করব আমরা। হ্যাঁ, এখন আমরা দেখতে চাচ্ছি বি কি এর চেয়ে বড়, এবং আমরা আরেকটা চেক করতে চাচ্ছি, ওটা ফ্রান্স কিবোর্ড লেআউট হওয়ার কারণে দেখা যাচ্ছে না আসলে কোনটা কি। আচ্ছা, তো এখন বি কি সি এর চেয়ে বড়, তাহলে বি বড়। এখানে কি হইলো? আমরা প্রথমে তুলনা করছি এ কি বি এর চেয়ে বড় এবং এ কি সি এর চেয়ে বড়। যদি দুটা থেকে বড় হয় তাহলে এই বড় সংখ্যা। তারপরে চেক করছি বি কি এর চেয়ে বড় এবং বি কি সি এর চেয়েও ছোট বড় নাকি। যদি বড় হয় তাহলে বি বড়। প্রিন্ট এফ, আচ্ছা, বি ইজ দ্য লার্জেস্ট। আমরা প্রথমে দুইটাই তুলনা করে ফেলছি। এখন যদি এও বড় না হয়, বিও বড় না হয়, তাহলে সি বড়। তাহলে আর আমরা পরেরটার তুলনা করতে হচ্ছে না, আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো যে সি ইজ দ্য লার্জেস্ট। সি ইজ দ্য লার্জেস্ট। ইজ দুইবার এসে পড়ছে। ওকে, তো আই থিঙ্ক সবকিছু হয়েছে। এখন একটু দেখি কোথায় কোনো ভুল আছে কিনা। এটা মনে হয় আগের কোডের, দেখি। আচ্ছা, এন্টার 3 নাম্বারস। আমি প্রথমে দিই হচ্ছে 10, পরে দিলাম 5, পরে দিলাম হচ্ছে 8। তো আমি বুঝতে পারতাছি যে 10 বড় সংখ্যা। এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আমি যেটা লিখছিলাম যে ভাই আসলে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, ঠিক আছে, এটা এই পর্যন্ত ঠিকঠাক আছে। এখন আমি আবার একটু পরিবর্তন করে দিই, আবার রান করে দেখি।
এবার আমি মাঝখানেরটাকে বড় দিব, মানে প্রথমটা দিলাম এবার 5, পরে দিলাম হচ্ছে 200, পরের জনকে দিলাম 100। তাহলে বি ইজ দ্য লার্জেস্ট। হ্যাঁ, আসলে বি হচ্ছে লার্জেস্ট। আমি আবারও কোডটা রান করে এবার 3 নাম্বারটাকে বড় করে দেখি। এবার দিলাম হচ্ছে এ কে দিলাম 2, পরেরটাকে দিলাম হচ্ছে 50, পরেরটাকে দিলাম হচ্ছে 450। সি ইজ দ্য লার্জেস্ট। হ্যাঁ, তাহলে আমাদের সি প্রোগ্রাম কোডটা ঠিকঠাক মতো আউটপুট দেখাচ্ছে। এখন আমি যদি আবার একটু রিক্যাপ করি প্রথম থেকে, এই যে এটা এই যে প্রথমে আমাদের লাইব্রেরি ফাংশনটা অ্যাড করতে হলো, কারণ আমরা ইউজারের কাছ থেকে মান নিব এবং তথ্য প্রদর্শন করব, মানে ইনপুট এবং আউটপুটের কাজ থাকার কারণে এই লাইনটা আমাদের অ্যাড করতে হয়েছে। সি প্রোগ্রামের মূল একটা ফাংশন থাকবে যে ফাংশনে মূল কাজটা করবে, তাই আমাদের মেইন ফাংশন তৈরি করতে হয়েছে। তারপর হচ্ছে আমরা 3টা নাম্বার তুলনা করব, 3টা সংখ্যা তুলনা করব। তাই আমাদের এইখানে যে 3টা চলক তৈরি করছি, এবং যেহেতু এগুলো নাম্বার হবে, পূর্ণ সংখ্যা হবে, তাই আমাদের ইন্ট লিখতে হয়েছে। যদি এটা অন্য কিছু হইতো, অন্য ধরনের চলক সংগ্রহ করতাম, অন্য ধরনের মান সংগ্রহ করতাম, তাহলে আমাদের এখানে এটা পরিবর্তন হয়ে যেত। ফর এক্সাম্পল, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আমরা ধরে নিচ্ছিলাম যে ইউজার আমাকে একটা পূর্ণ সংখ্যাই দেবে, কিন্তু সে যদি দশমিক সংখ্যা দিত, মানে 10.5, 15.50, তাহলে এখানে ইন্ট না লিখে আমরা তখন আবার যে ফ্লট লিখে দিতাম। ফ্লট মানে ওই যে দশমিক বা ভগ্নাংশের ক্ষেত্রে। তো এই লাইনের পরে আমরা প্রথমে এখানে চলক তৈরি করছি, এবং তিনটা চলক তৈরি করছে যেখানে আমরা মানগুলো রাখবো। তারপরে ইউজারকে আমরা জানাইছি যে ভাই এন্টার 3 নাম্বারস, 3টা নাম্বার আমাকে দিবা। তো স্ক্যানএফ এর মাধ্যমে আমরা 3টা নাম্বার একত্রে সংগ্রহ করছি, যে হ্যাশ, এই যে %d স্পেস %d স্পেস %d, এবং এখানে 3টা দিতে হয়েছে কেন, কারণ আমরা 3টা চলকে মান একত্রে নিছি আর কি। ইউজার ওয়ান শটেই, মানে একবারই ডাইরেক্ট সে 3টা নাম্বার দিতে পারবে। আমরা যদি এভাবে না করতাম তাহলে কি হইতো আর কি, যদি একটা একটা করে নিতে পারতাম, প্রথমে এ নিতাম, ইউজার এন্টার চাপ দিত, পরে বি দিত, এন্টার চাপ দিত, পরে সি দিত, এন্টার চাপ দিত। আমি ওটাও করে দেখাবো। তো আমরা যখন 3টা মান নিয়ে ফেলছি, এখানে কেন 3টা ডি দিতে হয়েছে, এবং এখানে কিন্তু এটা স্পেসিফিক, মানে এখানে %d দিতে হবে। যখন আমরা ইউজারের কাছ থেকে স্ক্যানএফের মাধ্যমে নিব, তখন এই পার্সেন্টেজের পরে যেই ধরনের মানটা নিব এটা দিতে হয় ওই স্পেসিফায়ার, যে এটা কি হবে। যেমন নাম্বারের ক্ষেত্রে আমরা ডেসিমেল, ফ্লটের ক্ষেত্রে এফ লিখতাম, ক্যারেক্টারের ক্ষেত্রে মানে এবিসিডি হলে এখানে সি লিখতাম। এখানে অ্যান্ড দিলাম কেন, কারণ আমরা ইউজারের কাছ থেকে যখন মানটা নিব, এটা প্রথমটাতে চলে যাবে, এতে চলে যাবে, বিতে চলে যাবে, সিতে চলে যাবে। তারপরে হচ্ছে আমরা তুলনা করছি, প্রথমে আমরা ইফের মধ্যে প্রথমে তুলনা করছি হচ্ছে এ কে বি এর চেয়ে বড় এবং এ কে সি এর চেয়ে বড়, মানে এ কে দুইটা বাকিগুলোর সাথে তুলনা করছে, দেখি যে যদি বড় হয় তাহলে এই বড় সংখ্যা। তারপর হচ্ছে দ্বিতীয়বার তুলনা করছি, আচ্ছা এই যদি এরকম না হয়, যদি এটা সত্য হয় তাহলে বাকিগুলোর হবে না। এটা যদি সত্য না হয়, এলস ইফ বি কি এর চেয়ে বড় এবং বি কি সি এর চেয়ে বড়, যদি আসলে সত্যি হয় তাহলে এটা, যদি না হয় তাহলে দুইটা যদি সত্যি না হয় তাহলে সি লার্জেস্ট। ঠিক আছে, তো এই পর্যন্তই। এখন আমি আবার একটু এই যে এটা ওয়ান শটে না নিয়ে আমি ইউজারের কাছ থেকে 3বার নিব, মানে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এইভাবে নিব। তো আমি এবার এটা মুছে ফেলি। আমি চাচ্ছি কি ইউজার প্রথমে একটা সংখ্যা দিবে, এন্টার চাপ দিবে, পরে আবার একটা সংখ্যা দিবে, আবার এন্টার চাপ দিবে, এভাবে 3বার সংখ্যা নিবে। এইভাবে করা যায় আর কি, বিভিন্নভাবে এটা সমাধান করা যায়। তো অন্যতম একটা আমি সমাধান করতেছি, স্ক্যানএফ আরেকবার। হ্যাঁ, তো আমি প্রথমে দিব হচ্ছে ওই যে পার্সেন্টেজ লাগবে, %d। তো আমি এখানে বলে দিব যে ভাই এন্টার, এটা তো ভেরিয়েবলের মতো মানটা সেট করব। তো এখানে প্রথমে আমরা এর মানটা নিলাম, তারপর হচ্ছে আমরা মানে দ্বিতীয় মানটা নিব, এবার নিব হচ্ছে বি, তারপরে নিব হচ্ছে সি। মানে আমরা ইউজারের কাছ থেকে 3বারে নিলাম। প্রথমে সমাধানে কি ছিল, সে স্পেস দিয়ে 3বারই দিতে পারবে, কিন্তু এখন আমরা কি করছি, প্রথমে এ নিব, তারপরে স্পেস এন্টার চাপ দেবে, পরে বি দিবে, সি দিবে, ইত্যাদি। একই কথা, বাকি সব লজিক সেম। এখন আমি যদি এটা রান করি এরকম দেখাবে, দেখি। হ্যাঁ, এন্টার 3 নাম্বারস, প্রথমে আমি 10 দিলাম, পরে আবার দিলাম 5, পরে আবার দিলাম 5, যে 20 ফর এক্সাম্পল। এই যে সি ইজ দ্য লার্জেস্ট। তো এখানে 3বারে মেসেজটা দেখায়নি। আমরা যদি এটাও দেখতে চাইতাম তাহলে প্রথমবার এন্টার এভাবে দিলাম, ফার্স্ট মানে প্রথম নাম্বারটা দিবে, তারপরে আমরা চাই হচ্ছে সে দ্বিতীয় নাম্বার যখন দিবে এটারও একটা মেসেজ আসবে। তো আমরা একটু সুন্দর করে লিখি, প্রথম নাম্বার দিল, এন্টার, সেকেন্ড নাম্বার, এটা হচ্ছে এন্টার
থার্ড নাম্বার। তো আমি একটু স্পেস দিয়ে একটু ইয়ে করি। এখন কি হইলো, এখন এটা একটু রিডেবল হয়েছে। আমরা প্রথম নাম্বারটা নিছি, সেকেন্ড নাম্বার নিলাম, থার্ড নাম্বার নিলাম। তো এখন যদি আমরা এটা রান করি একটু রিডেবল হবে, আরও ইউজার ফ্রেন্ডলি হইলো। এটা প্রথমবার হয়তো বা সে বুঝবেন এন্টার ফার্স্ট নাম্বার। তো আমি প্রথম নাম্বার হিসেবে দিলাম হচ্ছে 10, এন্টার সেকেন্ড নাম্বার, দ্বিতীয় নাম্বার দিলাম হচ্ছে 55, তিন নাম্বার দিলাম হচ্ছে ফর এক্সাম্পল 1। তো যে বি ইজ দ্য লার্জেস্ট, মানে সেকেন্ড নাম্বারটাকে আমরা বি হিসেবে ধরছিলাম। তো আমাদের এই কোডটাও যে তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা নির্ণয়ের, এটা ছিল সি কোড। তো পরের ভিডিওতে আমরা আরেকটু কমপ্লেক্স লেভেলের সি কোডগুলো দেখব। এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা যখন কম্পাইলার এবং ইন্টারপ্রিটারে করি তখন আমরা ভুল করলে সাথে সাথে সংশোধন আমি করে নিতে পারবো, কিন্তু যখন খাতায় লিখবো তখন তো বুঝতে পারবো না। তাই কয়েকবার যখন আমরা এরকম মোবাইল বা ল্যাপটপ বা হোয়াট এভার কোনো ডিভাইসে যখন প্র্যাকটিস করবো, কয়েকবার কোনো প্রবলেমগুলো প্র্যাকটিস করলে দেখা যাবে খাতায় ভুল হওয়ার চান্স অনেক কমে যাবে।